পয়লা বৈশাখের প্রথম সকালে আপনি শুনছেন বৈশাখী ৩২ 100.1 FM গোল্ডে। বৈশাখী ৩২ 100.1 FM গোল্ডে। বৈশাখী ৩২। আজ রেনবো বৈশাখী ৩২ আমাদের আড্ডা। সেই আড্ডাতে রয়েছে আমি দেবারতী, সঙ্গে অভিষেক এবং আত্র। আর এই যে আড্ডা হচ্ছে, আর নববর্ষের দিন সকাল সকাল আমরা এসেছি, উপহার তো সঙ্গে করে নিয়ে আসবই বটে। তাই আজ আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন মানুষ যার গানের কথায় আমরা প্রেমে পড়েছি, যার সুরে আমরা প্রেমে পড়েছি এবং যার গায়কই আমাদের বারবার নস্টালজিক করে তোলে। একটা নামই যথেষ্ট, অনুপম রায়। অনুপম দা, ওয়েলকাম আজকে আমাদের সকালের বৈশাখী ৩২ আড্ডা। সেখানে তুমি এসেছো সকাল সকাল, সো থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কেমন আছো বলো? খুব ভালো লাগছে যে নববর্ষটা তোমাদের সঙ্গে কাটাতে পারছি এবং অল ইন্ডিয়া রেডিওতে এই স্টুডিও রুমে বসে কথা বলতে পারছি। এই নববর্ষটা আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, যেটা বলা হয়নি সেটা হচ্ছে প্রথমেই জানাই শুভ নববর্ষ, নতুন বছর খুব ভালো কাটুক। সবার আগে জানাই তোমাদেরকেও শুভ নববর্ষ এবং যারা শুনছো প্রত্যেককে শুভ নববর্ষ, নতুন বছর খুব ভালো কাটুক। তবে হ্যাঁ, উৎসব হোক, পুজো হোক, পার্বণ হোক, যাই হোক না কেন, আমরা কোথাও গিয়ে পুরোনোতে ফিরে যাই, অর্থাৎ আমরা স্মৃতিতে ফিরে যাই। তোমার কাছে জানতে চাইবো যে তোমার কাছে নববর্ষ মানে ছোটবেলার কোন স্মৃতিটা তুমি সকালবেলা উঠেই তোমার মনে পড়ে? আমার স্মৃতি বলতে একদম ছোটবেলায় মা বাবার থেকে পাওয়া উপহারের কথা মনে পড়ে, বা আমার দাদু দিদা আমাকে কি উপহার দেবে সেইটার কথা মনে পড়ে। আর দেখো, তখন এই কিছু দিন উদযাপন করা অত মানে বুঝতাম না আর কি। তখন মা বাবার সঙ্গে কোনো একটা জায়গায় গিয়ে একটা কোল্ড ড্রিঙ্ক খেতে পেলেও সেটা খুব আনন্দদায়ক ছিল, কারণ এখনকার মতন মানে কি বলবো আর কি, যে এতটা সচরাচর সেটা পাওয়া যেত না। একটা আইসক্রিমও কোনো একটা বিশেষ অকেশনে পাওয়া যেত। তো এই নববর্ষের দিন এমন একদিন ছিল যেদিন আমার যে পছন্দ করা হয়তো কোনো একটা বিশেষ ধরনের চকলেট বা আইসক্রিম বা কোল্ড ড্রিঙ্ক, যেটা বলছিলাম আর কি, যেগুলো দুর্লভ ছিল সেই সময়, সেইটা পাওয়া যেত। এবং নতুন জামা কাপড় বা নতুন এক ধরনের একটা শার্ট পেলাম হয়তো, একটা টি শার্ট পেলাম হয়তো, সেটার একটা আনন্দ ছিল। আর এই যে শার্টের কথা বলে বলে মনে পড়ে গেল, একটা সময় ছিল যখন আমাদের কাছে শপিং মানে কোথাও গিয়ে ওই পয়লা বৈশাখের আগে কটন জামা আর পুজোর আগে একটু গর্জাস একটু ভালো জামা। তো সেই চলটা সারা বছর আমরা শপিং করি ঠিকই, তো এই পয়লা বৈশাখের আগের কেনাকাটা কি এখনো আছে? হ্যাঁ, ঠিকই বলেছো। এই স্মৃতিটা আমারও আছে যে দুটো সময় বাজার দোকান করা হতো, একটা নববর্ষের আগে আর একটা পুজোর আগে। নববর্ষের আগে একটু হালকা শপিং যেটাকে বলা হয়, এবার সেরকমই। এবং আমার একটা গানেও আছে, ইনফ্যাক্ট তোমরা যদি লক্ষ্য করো, গ্যাস বেলুন বলে আমার একটা গান আছে, তাতে আছে যে চৈত্র সেলে কিনো চটি সালোয়ার। তা ওই চৈত্র সেলের যে ব্যাপারটা আর কি, সেটা বারবার আমি দেখেছি, আমি লক্ষ্য করেছি ছোটবেলা থেকে। এবং আমার ঠাকুরপুকুরে বাড়ি ছিল, আমরা বেহালায় যেতাম মূলত বাজার দোকান করতে, এবং বেহালার সে যে কি ভিড় চৈত্র সেল বলে আর কি। আমার তখন খুব বিস্ময় লাগতো যে কেন, কারণ আমি তো তখন এই বাজারের অর্থনীতি বুঝি না, ইকোনমিক্স কিছুই বুঝি না, যে কোন সময় মানুষ স্পেন্ড করে। তাই চৈত্র সেল সেই ছোটবেলা থেকে খুব বড় করে গেঁথে গেছিল, যার ফলে সেটা গানেও পরবর্তীতে বেরিয়েছে। আচ্ছা, এই যে ধরো নববর্ষের দিন আজকে তুমি আমাদের স্টুডিওতে এসেছো, আমাদের সঙ্গে আড্ডা দিচ্ছ, বড় বয়সের নববর্ষটা অনেকটাই আমাদের ক্ষেত্রে আলাদা হয়, সেটা তোমার হোক বা আমাদের সকলের। তো ছোটবেলাটা মানে নববর্ষের দিন তুমি এক্স্যাক্টলি কি কি করতে, কিছু মানে স্পেশাল ছিল? কিছু মনে নেই। দেখো, আমি না মিশনারি স্কুলে পড়েছি সারা জীবন, আমাদের বোধহয় স্কুলে ছুটিও দিত না, যদি না গরমের ছুটি পড়ে গিয়ে থাকতো, এবং সেটা হতো আর কি, মানে সেটা কোইনসাইড করে যেত। তাছাড়া নববর্ষটা এমন সময় হতো যে নতুন ক্লাসে ওঠার একটা আনন্দ থাকতো, কারণ এপ্রিল থেকে সেশনটা শুরু হতো, যার ফলে আমাদের ছিল ইংলিশ লিটারেচার, বেঙ্গলি লিটারেচার। তা সেই যে লিটারেচারের যে বইগুলো আসতো, তার সবকটা গল্প পড়ে ফেলতে হবে, এবং নববর্ষের দিনটা ছুটি যদি পাওয়া যায় তাহলে সেইগুলো যদি পড়া যায় আর কি, গরমের ছুটি শুরু হওয়ার আগে, সেই একটা ব্যাপার থাকতো। আর তারপরে তুমি মূলত ছোটবেলার কথাটাই বলছো? হ্যাঁ, একদম। মানে আজকের দিনে ছোটবেলাটা কি করতেস? আমার না সেরকম স্মৃতি মনে নেই, কারণ কি বলবো, ওই খেতে যাওয়ার একটা স্মৃতি মনে আছে, কিন্তু খেতে যাওয়া বলতে যে আজকে যেরকম আমরা ডিনারে যাওয়ার কথা ভাবি আর কি, বা লাঞ্চে যাওয়ার কথা, যে বেঙ্গলি থালি, এগুলো তো হয়েছে আজকাল, এইসব ছিল না। তো সুতরাং ওইটা ছিল না। বিকেলে হয়তো হালকা একটু স্ন্যাক্স হলো বা কিছু হলো, আর আশেপাশেই বোধহয় হালখাতার সময়টা পড়ে। এবার সেইটার খাওয়া দাওয়ার স্মৃতি কিছু মনে আছে, কিছু দোকানে গিয়ে সেখানে খাওয়া দাওয়া হচ্ছে, কিন্তু সেগুলো সব আজকালকার যেটা বলে স্ন্যাক্স,
সেই স্ন্যাক্স হতো আর কি। মানে কোথাও গিয়ে বলা যেতে পারে এই যে নতুন সেশন শুরু হচ্ছে, তো নববর্ষের সকালটা বা এই সময়টা ওই নতুন বইয়ের মলাট দেওয়া এগুলোতেই বোধহয় কেটেছে। আজকে বছরের প্রথম দিনে আড্ডা চলছে, আমাকে আমার মতো থাকতে দাও গান দিয়েছে না, কিন্তু তোমার কাছে প্রথম গান কি, মানে তোমার নিজের লেখা প্রথম গান কি, আর সেই নিয়ে যদি কিছু স্মৃতি থাকে? আমার প্রথম দিকের গান বলা যেতে পারে, কারণ শুরুর দিকে যখন গান লেখা শুরু করেছিলাম কিছুতেই শেষ করে উঠতে পারতাম না। 4টে লাইন লিখলাম হয়তো, বা 1 মিনিট 1.5 মিনিটের বেশি হয়তো সেই গানটার দৈর্ঘ্য হচ্ছে না, যতবারই লেখার চেষ্টা করছি। করতে করতে আমার মনে আছে যে কয়েকটা গান বলা যেতে পারে যে গানের ভেলা বলে এরকম কিছু একটা গান লিখেছিলাম, যেটা সম্পূর্ণ হয়েছিল আর কি। আচ্ছা, সেটা কি মনে আছে? মনে আছে, কিন্তু আমি শোনাতে চাই না, কারণ মানুষ আমাকে তারপর জাজ করবে যে এত খারাপ গানও লেখা যায়। না, এটা তো শৈশবের গান। এটা তো শৈশব। না, তাও আমি সেই শৈশবটাকে, আমি তো এখন জগৎটা দেখে নিয়েছি অনেকটাই, তখন আমার খুব ভয় লাগে আর কি। খুব ভালনারেবল কিছু জায়গা পেলে মানুষ সেটাকে একদম দলিয়ে মচড়িয়ে চলে যায় আর কি। তাই সেটা আমার যত্নে গোপনেই থাক। আরেকটি গান আছে মেঘে মেঘে ঢাকা বলে, সেটা আবার পুজোর সময়, মানে পুজো ঠিক না, কোন একটা ফটোগ্রাফ দেখে আমরা একবার সপরিবারে গ্যাংটক বেড়াতে গেছিলাম। সেখানে তখন যেরকম ক্যামেরা হতো, অ্যানালগ ক্যামেরা আর কি, তাতে ছবি তুলে প্রিন্ট করে সেগুলো অ্যালবামটা দেখা হচ্ছিল, এবং পুজোর ঠিক আগে আগে বা কিছু, আর আকাশটাতে অদ্ভুত ভাবে একটা মেঘের ফরমেশন ছিল, মানে পাহাড়ি জায়গায় যেরকম হয় আর কি। সেই মেঘ দেখে আমি ইন্সপায়ার্ড হয়ে মেঘে মেঘে ঢাকা বলে একটা গান লিখেছিলাম। সেইটা লিখে আমার মনে হচ্ছিল আমি এটা দারুণ কিছু করেছি, কিন্তু পরবর্তীতে যত দিন গেছে, যত মাস গেছে, বয়স বেড়েছে আর কি, ওই গানগুলোর দিকে আর আমার, মানে কি বলবো, খুব সংকোচই হয় আর কি। মানে ওই আর কি, ছোটবেলায় আমরা অনেকেই অনেক কিছু আর কি করি যেটা নস্টালজিক ফিল হয়, কিন্তু এখন হ্যাঁ, সেগুলো মূলত ওই যে তৈরি করেছে তার কাছে আর কি, বাকিরা দেখে ভাবি এত খারাপ। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রেই খুব বেশি হয়। আচ্ছা, তুমি তো খাদ্য রসিক, আমি যতদূর জানি। হ্যাঁ, পয়লা বৈশাখ তো সকাল হয়ে গেছে, বেলা বাড়ছে, এবার তো একটু খিদে পাচ্ছে। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে পয়লা বৈশাখ স্পেশাল বাঙালি খাবার কি কি অনুপম রায়ের মেনুতে থাকবেই থাকবে, তাহলে কি বলবে? দেখো, ব্রেকফাস্টে আমার এটা, মানে নববর্ষের দিনে বলা উচিত না, কিন্তু আমার একটু সাউথ ইন্ডিয়ানের প্রতি লোভ আছে। এটা কিন্তু আমার সঙ্গে মিলে গেছে, আমি নিজেও সাউথ ইন্ডিয়ান ফুড ভীষণ পছন্দ করি। আমার একটু দোসা ইডলি হলে খুব ভাল লাগে, আমার আর কি, মানে টক খাবার খুব ভাল লাগে, সাম্বার বা এই ধরনের জিনিসপত্র। যার ফলে বছরের যে সময় হোক আর কি, আমি সবসময় এই দোসা ইডলি খেতে ভীষণ পছন্দ করি। আর একটা জিনিসের প্রতি আরো এবার আবার একটু কি বলবো, এটা একটু পাশ্চাত্য, আমার কেক পেস্ট্রির প্রতিও খুব আকর্ষণ আছে, এবং বিভিন্ন ধরনের ফ্রুট কেক যেগুলো এই 5 তারা হোটেলে বেশ দেয় আর কি সাজিয়ে, যেটা প্ল্যাটার বলে আর কি, সেই ধরনের কেক, মাফিন, এগুলো খেতে ভীষণ ভালো লাগে। আরো মানে খাবার নিয়ে বলছো তো আমার থামতে পারছি না। এমনি ওই যে মানে ফুডি অনুপম রায়ের কথাই বলছি। বাঙালি খাবারের মধ্যে তোমার কোনটা খুব ভালো লাগে? সেটাতে লাঞ্চে আসছি, কিন্তু দিনের মানে সকালটা আর কি। আরেকটা প্রিয় খাবার হচ্ছে বিস্কুট, এবং বিভিন্ন রকমের বিস্কিট খেতে আমি পছন্দ করি। কুকি খুব প্রিয়, তাই সকালবেলা এই সব মিলিয়ে যদি একটা হয় তাহলে খুব ভালো। এইবার তুমি যখন দুপুরে এলে, এবার মূল যে আহারটা করবো সেটা বাঙালি হলে ভালো, এবং ভাত, ডাল, ঝুরঝুরে আলু ভাজা, তার সাথে প্রথম পাতে একটু ছানার ডালনা, তারপরে শুক্তো হলেও মন্দ হয় না। খিদেটা বাড়ছে, সকাল সকাল দুপুরের খাবারের লোভটা আসছে। তারপরে মাছ মাংস যদি বলা হয়, আমি ইলিশ মাছ খেতে ভীষণ ভালোবাসি, এবং ইলিশ মাছ যদি সুন্দর করে সর্ষে বাটা দিয়ে রান্না করা হয় আমার খেতে চমৎকার লাগবে। তবে ওই আর কি, তার এবার আরো অনেক কিছু ভালো লাগতে পারে, চিংড়িও ভালো লাগতে পারে, কিন্তু ওই একসঙ্গে আমি অত কিছু পারবো না খেতে, ওটা একটু রাতের জন্য তুলে রাখলে ভালো হয়। মানে যেটা খাবো একবারই খুব ভালো করে খাবো। হ্যাঁ, ভালো করে খাবো, আর শেষ পাতে একটু রসগোল্লা, একটু দই পেলে খুব ভালো। মানে মোটামুটি আজকে দুপুরে আমরা অফ সিজন ইলিশের ব্যবস্থা করতে পারছি কিনা দেখে, এবং অনুপম দার সঙ্গে আমরা 3 জনও রয়েছি সেখানে। ঠিক তাই। আর পাশ্চাত্যের কথা যখন উঠলোই, পাশ্চাত্যের খাবার যখন এতটা পছন্দ, আবার কোথাও গিয়ে আমরা এটাও জানি যে তোমার ছোট থেকে ওয়েস্টার্ন মিউজিকের প্রতি একটা ভীষণ ভালো ন্যাক রয়েছে, বা তুমি ওয়েস্টার্ন মিউজিক খুব পছন্দ করো, কিন্তু আমরা আবার তোমার গানের ভক্ত। তো সেক্ষেত্রে জিজ্ঞেস করি, তোমার কাছে গানের সুর না গানের কথা, কোনটা বেশি প্রাধান্য পায়? এটা আমার মুডের উপর ডিপেন্ড করে। যখন আমি কি বলবো, ওরকম ভাবে তো গান শোনা, আমি কোন মুডে আছি নিজেও জানি না আর কি, কখন যে কোনটা আমায় এসে মানে অ্যাটাক করে বলা যেতে পারে, সেটা আমি নিজেও বুঝতে পারি না। কখনো যাচ্ছি হঠাৎ কোনো গানের একটা দুটো লাইন আর কি আমাকে এমন ভাবিয়ে তুললো যে আমি তখন ইন্টারেস্টেড হয়ে পড়ে সেই গানটার সম্বন্ধে জানতে চাইলাম। আবার কোনো সময় কোনো
গানের সুর এমন ভাবে ধাক্কা দেয় যে মনটা যেন নিংড়ে নেয় আর কি সবকিছু। এবার এই দুটোকে আমি আলাদাভাবে খুব একটা দেখি না আর কি, দুটো যদি একসঙ্গে ক্লিক করে যেতে পারে, যেটাকে আমরা একটা সাকসেসফুল ম্যারেজ বলতে পারি, সেইটা যদি খুব ভালো হয় তাহলে গানটার একটা অদ্ভুত ক্ষমতা তৈরি হয়। ঠিক তাই। তুমি শুনছো বৈশাখী 32 100.1 FM গোল্ডে দেবারতী আত্রেয় অভিপ্সা পয়লা বৈশাখের সকালে সঙ্গে করে নিয়ে চলে এসছে অনুপম রায়কে। এর থেকে স্পেশাল আর কি বা হতে পারে? তো অনুপম দা, এই যে ধরো তোমার গানের কিন্তু কয়েকটা বিশেষত্ব রয়েছে, ধরো সেখানে দৈনন্দিন জীবনের বেশ কিছু জিনিসকে আমরা পাই, যেমন ধরো আলুর খোসা বা ব্লুটুথ বা আরো অনেক কিছু রয়েছে, বলতে শুরু করলে আমি মনে হয় আজ শোটা শেষ করে ফেলবো। সো এইটা কিভাবে আসে, মানে এইটার পিছনে তো নিশ্চয়ই কিছু কারণ আছে। দেখো, এগুলো গান বিখ্যাত হওয়ার পরে মানুষ রিয়েলাইজ করেছে বা আমাকে বলেছে আর কি, কিন্তু আমি যখন লিখছি, আমি যখন গানগুলো তৈরি করছি, তখন কিন্তু আমি এত ভেবে কিছু করিনি। আজকে যদি গানগুলো বিখ্যাত না হতো তাহলে কেউ এটা নিয়ে এত বিচারও করতো না, এত প্রশ্নও আসতো না। এবার হয়েছে, এই শব্দগুলো এসেছে আসলে আমি যেভাবে জীবন দেখি, আমি যেভাবে কবিতা দেখি, আমি যেভাবে গান দেখি আর কি, তার মধ্যে এগুলো খুব সহজাতভাবেই এসেছে আর কি, সেটা তোমাদের ভালো লেগেছে। ধরো গান তৈরি করতে গিয়ে অনেক সময় অনেক গল্প তৈরি হয়ে যায়, মানে কিছু মেমোরেবল মোমেন্ট তৈরি হয়ে যায় যে এইভাবে গান তৈরি হয়েছে, এবং সেটা না কিছু কিছু ক্ষেত্রে আমরা ভুলে যেতে পারি, কিছু কিছু ক্ষেত্রে তোমার মনে থেকে গেল। সো এরকম কিছু মেমোরেবল মোমেন্ট রয়েছে যে গান তৈরি করতে গিয়ে এরকমও কিছু মুহূর্ত তৈরি হয়েছে, কিছু গল্প তৈরি হয়েছে। হ্যাঁ, মুহূর্ত থেকে আসলে গান তৈরি হয়, মানে কিছু মুহূর্ত ঘটে যেখান থেকে একটা কি বলবো, একটা দর্শন বা একটা ভাব আসে আর কি। আসলে সব গানের না বক্তব্য একটাই থাকে, এবার সেইটা করতে গিয়ে একটা গোটা গান লিখতে হয়। আসলে একটা দুটো লাইনই কিন্তু একটা গোটা গান বলা যেতে পারে। এবার সেরকম যদি কিছু স্ট্রাইকিং চলে আসে, তখন সেটা কোনো মুহূর্ত বা কারোর কোনো কথা বা কোনো ঘটনা বা কোনো দৃশ্য, কোনো ছবির কোনো তুলির টান, সেটা এমন ভাবে আমার মনে রেখাপাত করে গেল যে আমার একটা কিছু মনে পড়ে গেল বা আমার একটা কোনো ভাবনা এলো সেটা থেকে। এটা তো একটা ফ্লো অফ থট, কোনো মানে এটা চলছে দীর্ঘদিন ধরে। কোন কবি হয়তো 800 সালে কেউ লিখে গেছেন কিছু, সেইটা দেখে কেউ 1200 সালে কেউ লিখেছে কিছু, সেটা দেখে 1600 সালে কোনো ছবি আঁকা হয়েছে, সেইটা দেখে এই করতে করতে যে একটা থট ফ্লো কিছু ভাবে আমাকে নাড়িয়ে দেয় আর কি, আমাকে ট্রিগার করে, যেখান থেকে একটা লাইন বা দুটো বা চারটে লাইন হয়তো আসে। এবার তারপর আমাকে সেটাকে নিয়ে গান তৈরি করতে হয়। মানে কোনো হোমওয়ার্ক থাকে তোমার গানের তৈরির? না না না, আমার খুব স্বতঃস্ফূর্ত এই প্রসেসটা। আর কিছু সময় মনে হয় যে 7 দিন হয়ে গেল, 8 দিন হয়ে গেল, গান লেখা হয়নি, আমার এবার লেখা উচিত, এই বলে লিখতে বসলাম, সারাদিন গেল কিন্তু গান আর বেরোলো না। মানে কোথাও গিয়ে ছোটবেলায় যেমন মেঘ দেখে মেঘে মেঘে ঢাকা গানটা এসেছিল, সেরকমই আর কি ছবি দেখে বা প্রকৃতির সঙ্গে মিশে গিয়ে গানগুলো আসে কিছু। হ্যাঁ, সে তো বটেই আর কি, খুব যখন দরকার নেই ঠিক সেই সময় গান এসে স্ট্রাইক করে, এটাই হচ্ছে অদ্ভুত ব্যাপার। যখন হয়তো আমি রাস্তায় খুব ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি, আমি একটা ট্রাফিক সিগন্যাল ক্রস করছি, সেই সময় হয়তো একটা সুর এসে হানা দিল, সেই সময় তো আসার কথা নয় তার, কিন্তু আর যখন আমি অপেক্ষা করে আছি যে একটা সুর আয় বাবা, একটা কোনো লাইন আয় বাবা, সেই সময় খুব বিপদে পড়ি যে তারা তখন আর কেউ দেখা দেয় না। হ্যাঁ, কারণ সিনেমার ক্ষেত্রে তো তোমার গানের প্রেসার থাকে যে কিছু কিছু সময় যে ও বাবা, হ্যাঁ সে তো থাকেই, যে সেটাকে ফরমাইশি গান যা বলে বা লেখা, তখন তো আমাকে একটা সময়, নির্দিষ্ট সময় সীমার মধ্যে একটা গান তৈরি করে, এবং সে আমার মনে হয় সেটা একটা এক্সপিরিয়েন্স আর কি। যখন একজন শুরু করে, প্রথমে তো আমি যখন প্রথম কলম হাতে নিয়েছি বা গিটার হাতে নিয়েছি, আমি তো কোনোদিন ভাবিনি যে ছবির জন্য গান লিখছি বা কিছু, আমি আমার মনের ভাবটা প্রকাশ করার জন্য ওই কাজটা করছি, আর কোনো কাজ করার জন্য নয়। এবার সেইটা তারপর প্রফেশন যখন হয়ে যাচ্ছে তখন একটা আলাদা ব্যাপার। তবে প্রফেশন হয়ে ওঠার আগে আমি দেখেছি কিছু কিছু সময় আসলে নিজের সঙ্গে একটা নিজেরই যুদ্ধ চলে, যে আমি কি পারবো আজকে একটা সন্ধ্যেবেলা একটা গান তৈরি করতে উইদাউট ইন্সপিরেশন। আমি তো বারবার ইন্সপিরেশনের কথা বললাম, যে কোনো ছবি দেখে হোক বা একটা মেঘ দেখে হোক বা কিছু দেখে হোক, কিছু ছাড়া কি পারবো? কারণ সেটা কিন্তু আমার স্কিলের জায়গা আসছে, যে আমার গান লেখার দক্ষতা আছে কিনা। তা সেই একটা গান রয়েছে আমার, যেটা থেকে আমি প্রথম বুঝতে পারি যে আমি বোধহয় ইন্সপিরেশন ছাড়াও লিখতে পারি। সেই গানটার নাম হচ্ছে বিজলি বাতি। আমার দিন ফুরালে বিজলি বাতি কলম খোঁচায়, গল্প পাতি তোমার শব্দে মাতামাতি, মেঝে পিঁপড়ের চড়ুই ভাতি। এই গানটা আমি যখন 2007 বা 2006 সালে লিখছি আর কি, এটা কোনো ইন্সপিরেশন ছাড়া লেখা গান, এবং নিজেই নিজেকে একটা টাস্ক দিয়েছিলাম বলা যেতে পারে, যে দেখি তো সন্ধ্যাবেলা একটা গান লিখতে পারি কিনা। 100 সেখানে বলা যায়, জানি না গানটা হয়েছে। এবার চলে আসে যে সফল হচ্ছে কি গানটা, এবার সাফল্য কি দিয়ে মাপে সেটা আমি এখনো জানি না। এটা আমার কোথাওটা মনে হয় ম্যান টু ম্যান ভ্যারি করে, এক একজনের এক একটা গান ভালো লাগে, কারো সেটা ভালো লাগে না। একদমই তাই। শিল্পের ক্ষেত্রে যেটা সবসময় হয়। আমরা ইন্সপিরেশনের কথা শুনলাম, এবার শুনবো ইনফ্লুয়েন্সের কথা। মানে এই যে এতটা কনফিডেন্স আজকের দিনে একজন
একজন আর্টিস্ট হয়ে বেঁচে থাকা, কি হবে না হবে সবকিছুই তো আমাদের মনের মধ্যে চলতে থাকে। তো তোমার কাছে জানতে চাইবো যে ইনফ্লুয়েন্সটা তোমার কাছে সব থেকে মেমোরেবল ইনফ্লুয়েন্স কি? আমরা তো অনেক কিছু থেকেই ইন্সপায়ার্ড হই, ইনফ্লুয়েন্সটা পাই। তোমার কাছে সব থেকে বেশি ইনফ্লুয়েন্সটা কিভাবে আসে এবং এই কনফিডেন্সটা তুমি কিভাবে ধরে রাখো? দেখো, বাড়ির ওপর খুব ডিপেন্ড করে এটা, যে তুমি কোন বাড়িতে জন্মাচ্ছ এবং সেই বাড়ির প্রায়োরিটি কি। সব বাড়ির দেখবে এক একটা প্রায়োরিটি থাকে। ব্যবসায়ী ফ্যামিলির থাকে যে যেন ব্যবসাটা করে, পড়াশোনা যারা করে তাদের ইচ্ছে থাকে ছেলে মেয়ে যেন চাকরি বাকরি করে কিছু একটা করে। এবং এটা প্রচন্ড ভাবে মানে কি বলবো, গোটা ভারতবর্ষ কেন গোটা পৃথিবীতে এক একটা বাড়ি এক এক রকম চায় এবং এক একটা জিনিসকে প্রাধান্য দেয়, এক একটা জিনিসকে প্রাধান্য দেওয়া হয় না। কারণ সত্যি কথা বলতে একটা বাড়ির সবকিছুকে প্রাধান্য দেওয়া সম্ভব হয় না। তা আমার যে বাড়িটা সেটা মূলত হচ্ছে শিক্ষা এবং গান বাজনা, এগুলোকে খুব প্রায়োরিটি দেয়। মানে আমি যদি সারাদিন খেলে বেড়াই মাঠে সেটাকে, বা আমি যদি বলি যে আমি স্পোর্টসে কেরিয়ার করব, সেটা আমি জানি না বাড়িতে কিরকম ভাবে দেখতো, বা মানে সেটার রিয়াকশন কিরকম হতো। মনে হতো যে দুর্বল ছেলে কি করবে, তো রোদে অজ্ঞান হয়ে পড়ে যাবে, এইভাবেই নিশ্চয়ই ভাববে। কিন্তু আমার বাড়ি যেহেতু মা সারাক্ষণ গান করছে, গান বাজনা ভালোবাসে আর কি, বাট ছেলে গান করতে চাইলে সেখানে বাধা কোনোদিনই আসবে না। এবার সমস্যা হয় যে তুমি যেটা বললে যে আজকের দিনে আর্টিস্ট হয়ে বেঁচে থাকা আজকের দিন না, সারা জীবনেরই কষ্ট। এবং এই ইদানিং সংগ্রামটা বেশি হয়ে যাচ্ছে। ইদানিং সংগ্রাম বেশি হচ্ছে কারণ ভ্যালু অফ মানিটা যেন একটু বেশি বেড়ে গেছে আর কি, যেটা আগেকার সমাজে আর কি অতটা দেখা যেত না। এবং একজন সাহিত্যিকের যে গ্লোরি ছিল, যেটাকে বলা যে সম্মান, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কি গাড়ি চেপে ঘুরছে সেটা ইম্পর্টেন্ট নয়, উনি কি লিখছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তিনি কি করছেন, মানে তার সাহিত্যটা গুরুত্বপূর্ণ বেশি। তিনি কি জামা পরছেন, কিভাবে আমি বোঝার চেষ্টা যে এখন প্রচন্ড ভাবে মানে জিনিস সমাজটা পাল্টে গেছে আর কি। এখন হয়তো কিছুই সেরকম নেই, কন্টেন্ট নেই, কিন্তু বাইরের তার এমন একটা জৌলস বা সেটা এমন ভাবে মানুষকে অ্যাট্রাক্ট করে যে বোঝা যায় না কোনটা সত্যি কোনটা নকল। এবার সেই জায়গাটা ডিফিকাল্ট হয়ে গেছে আরো, এবং সঠিক মূল্যায়ন হওয়াটা খুব খুব কঠিন হয়ে গেছে আর্টিস্টদের পক্ষে। কিন্তু আমি বেছে নিয়েছি ওই ভেতর থেকে তাগিদ থাকে আর কি, যে আমার মানে গান করতে এত ভালো লাগে, মানে এখনো লাগে আর কি, জানি না ভবিষ্যতে কি বলবো। মানে কোথাও গিয়ে ভালোভাবে থাকার থেকে নিজের ভালো থাকাটাকে তুমি বেছে নিয়েছো। হ্যাঁ, এবং যদি কিছু ভালোভাবে থাকা যায় সেটা হচ্ছে মানে এলো না এলো আর কি জীবনে। কিন্তু আমি যে সঙ্গীতের মধ্যে থাকতে পারছি, যে আমি সকাল থেকে উঠে গান বাজনা অন্যান্য শিল্পকলা এগুলো নিয়ে ভাবতে পারছি, এটার মধ্যে যে একটা অদ্ভুত আনন্দ আমি পাই আর কি, এটার কোনো বিকল্প নেই। এবং আমি এই আনন্দটা আর কিছু থেকে পাই না। এবং বাড়ির পরিবেশ যেটা বলছে, যে আমার বাড়িতে আমি দেখেছি আর কি, যে যখন সন্ধ্যেবেলা আড্ডা হয়, সেই আড্ডা শেষে কিন্তু সেই গানই হয়। এবার গানের ধরা পাল্টেছে। আমার মাসিরা যখন গান গাইতো তখন হয়তো হারমোনিয়াম বাজে, গান হচ্ছে, তবলা বাজছে, সেটা এখন গিটারে পরিণত হয়েছে, ভবিষ্যতে আরো কিছুতে অন্যান্য কিছুতে হবে আর কি। কিন্তু গানটা হচ্ছে, এবং সেই গানের প্রতি মানে আমার ইকোসিস্টেম আর কি, যেভাবে আমায় সাপোর্ট করছে গানের, সেই ভালোবাসা তো আমার ভেতরে থাকবেই। মানে তুমি ছোট থেকে গান শিখেছো কি মায়ের কাছে? হ্যাঁ, শুরু করেছি, মানে সারেগামা চিনতে শিখেছি মায়ের কাছে। এরপরে যে প্রশ্নটা করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে আজকে তো আমরা 1432 সালে তোমাকে পেয়েছি, আমরা খুব ভাগ্যবান হয়ে গেছি। তো অন্যান্য বছরগুলো নববর্ষে বাইরে কি কোথাও কোনো প্রোগ্রাম করেছো না বাংলাতেই? আমরা কিছু বছর আগে চেন্নাই গেছিলাম একটা নববর্ষের অনুষ্ঠান করতে, বাংলা নববর্ষের অনুষ্ঠান করতে। এছাড়াও টুকটাক কলকাতায় বিভিন্ন অনুষ্ঠান হয়েছে। তবে আমার নববর্ষের স্মৃতি যদি বলো, বা সেটা কিন্তু বিখ্যাত হওয়ার আগে। আচ্ছা, কিরকম সেটা? যখন আমি চাকরি করতাম এবং আমি প্রবাসে থাকতাম, আমি ব্যাঙ্গালোরে থাকতাম, সেই সময় নিজেকে বাঙালি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছিলাম। যেহেতু আমি ব্যাঙ্গালোরে মাইনরিটি ছিলাম, এবার এই মাইনরিটি থাকলে যেটা হয় আর কি, আমি নিজে বুঝতে পেরেছি যে নিজের একটা আইডেন্টিটি ক্রাইসিস হয়। চারিদিকে এত মানুষের মধ্যে নিজেকে মনে হয় যে আমি কি করে প্রমাণ করতে পারি যে আমি আমার যে আইডেন্টিটিটা সেটা নিয়ে আমি সেটা প্রকাশ করব কি করে। এবার প্রকাশ করার তো আমাদের তো পোশাকে প্রকাশ করার কোনো উপায় থাকে না। বাঙালি কি করে বোঝাবে সে বাঙালি, আর রোজ রোজ পাঞ্জাবি পরে অফিসেও যাওয়া যায় না। সুতরাং এই পয়লা বৈশাখের দিনটা আমরা টার্গেট করতাম, যে আমরা বেশ কিছু বাঙালি দেখলাম যে পাঞ্জাবি পরে অফিস গেছে, এবং দুপুরবেলা আমরা খেতে যাচ্ছি কোথাও একটা, এবং সেই বেঙ্গলি থালি যেটা আজকাল উঠেছে আর সেরকম একটা বেঙ্গলি থালি, সেখানে ওই সরষে ইলিশটা বোধহয় পাওয়া যাবে না। হ্যাঁ, সেগুলো সবই পাওয়া যেত, ভালো দোকানে গেলে পাওয়াই যেত। কিন্তু যাই হোক, ওটা একটা ওই 1200 টাকার একটা প্লেট, মোটামুটি সব পাওয়া যায় এরকম। এটা খেতাম এবং চেষ্টা করতাম সন্ধ্যেবেলা যদি বাঙালিরা মিলে, এই বাঙালিদের মধ্যে একটা গ্রুপিজম থাকে তো, এটা সব কমিউনিটির মধ্যেই থাকে আর কি,
যে আমরা একজোট হয়ে, সেই একজোট হয়ে কি করে বাঙালি, সেই গানই গায়। হ্যাঁ এবং সেই জায়গাগুলো আমার, সেই স্মৃতিগুলো আমার ভীষণ মনে আছে, যে আমরা আসলে ওই বিচ্ছিন্ন হয়ে থাকা আর কি, যে মেনল্যান্ড বাংলার থেকে যে এই বিচ্ছিন্ন হয়ে আছি আমরা বিভিন্ন প্রবাসে, সেই সময়গুলো নিজের আইডেন্টিটি, নিজের রুটস এর প্রতি এতটা একটা কি বলবো শিকড়ের টানি বলা যেতে পারে, সেটা এতটা থাকে যে সেটা প্রকাশ পায়। এবং আমার ওই দীর্ঘ 6 বছর যে আমি ব্যাঙ্গালোরে ছিলাম, প্রত্যেকটা নববর্ষে প্রায় কিছু না কিছু করার একটা চেষ্টা হয়েছে। মানে সেই সময় কিছু না কিছু গান তো সবসময় তোমার কাছে থাকতো, মানে বৈঠকে আড্ডা হচ্ছে যখন তোমাদের, তখন মানে তোমার মানে ফার্স্ট গান তুমি কি গাইতে, মানে এরকম একটা থাকে না যে এই গানটা আমি গাইবই? এরকম অনেক কটা গান আছে। একটা গান তিস্তান, ওটা সব অনুষ্ঠানে প্রায় গাওয়া হতো। অন্য মন বলে একটি গান ছিল, যেটা পরে মানুষ বেজুবা বলে শুনেছে। তারপর আলস্য বলে একটি গান আছে, ওইটা গাওয়া হতো। তাছাড়া উড়ে যাক বলে আরেকটি গান ছিল, সেটাও খুব গাওয়া হতো। আরো একটা গান ভালো, মানে ভীষণ ভালো লাগে, অবশ বলে যে গানটা। অবশটা কম্পারেটিভলি অনেক নতুন গান আর কি, ওই সময় আর কি লেখা হয়নি। আরো কিছু গান আছে যেগুলো এখনো অব্দি মুক্তি পায়নি। নুড়ি পাথরের গান বলে একটি গান আছে, যেটা এখনো মানুষকে শোনানো হয়নি। আর মন্দার বোস বলে একটা গান ছিল, সেই গানটা ওই মানে ফেলুদার মন্দার বোস আর কি, সেটাও খুব গাওয়া হতো। 1432 কোথাও গিয়ে কিন্তু আমরা আরো অনেক ভালো ভালো গান অনুপমদার থেকে পেতে চলেছি। হ্যাঁ একদমই তাই। এখন তো যা গরম পড়ছে ইদানিং কালে, তাতে গরম থেকে বাঁচতে আমাদের ফ্যান এসিও মোটামুটি হিমশিম খেয়ে যাচ্ছে। কিন্তু তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে অনুপম রায়ের কাছে এমন কোন কোন গান আছে যেগুলো শুনলে না অনুপম রায়ের একটা কি বলবো কুলিং এফেক্ট চলে আসে, খুব কুল হয়ে যাও তুমি? অনেক গান আছে, আমাকে তাহলে প্লে লিস্ট বার করতে হবে আমার আর কি, যেগুলো আমার শুনলেই মন ভালো হয়ে যায়। সেটা কি নিজের লেখা গান নাকি অন্যদের গান? নিজের লেখা কোনো গান আমায় কোনো রকম কুলিং এফেক্ট দেয় না, এবং যেটা আমাদেরকে দেয়। হ্যাঁ, আমার শুধু বারবারই মনে হয় যে অন্যান্য আর্টিস্ট যে গানগুলো তৈরি করে আর কি, সেগুলোই আমার শুনতে বেশি ভালো লাগে, এবং মনে হয় এরকম করলে তো হতো, এই জায়গাটা কি সুন্দর করেছে সে। তোমরা চাইলে আমি কিছু শেয়ার করতে পারি কি? অবশ্যই। দেখো, আমি সবকটা গানের নাম তো করতে পারবো না, কিন্তু কিছু গানের নাম করছি আর কি। আর বলে রাখা ভালো যে আমি কিন্তু বরাবরই পপুলার মিউজিক, রক মিউজিক, এই ধরনের গান বাজনাই শুনেছি, এবং তার স্মৃতি তোমরা বারবার করে পাবে। এবং একটা গান হচ্ছে স্টিভি ওয়ান্ডারের আই জাস্ট কল টু সে আই লাভ ইউ, ওটা আমার ভীষণ ভালো লাগে, এবং যতবারই শুনি ততবার মানে কি বলবো ভালো লাগে, মনটাকে শান্ত করে দেয়। হ্যাঁ, শান্ত করে, মানে একটা এফেক্ট ফেলে আর কি গানটা। আর রিচার্ড মার্কসের একটা গান আছে হ্যাজার্ড বলে, ওই গানটা শুরু হলেই একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়। এছাড়া পেট শপ বয়েজের একটা গান আছে, ইউ অনলি টেল মি ইউ লাভ মি ওয়েন ইউ আর ড্রাঙ্ক, সেই গানটা আমার ভীষণ প্রিয়। পল ইয়াং এর একটা গান আছে এভরি টাইম ইউ গো অ্যাওয়ে, ওটা শুনলেও ভালো লাগে। এই যে এতক্ষণ আড্ডা তো হচ্ছে, তুমি শুনছো আমি জানি, কিন্তু একটা গেম খেলবো না এটা কখনো হতেই পারে না। তো এখন হবে র্যাপিড ফায়ার, মানে আমরা আগুন কোনোভাবেই ছুড়বো না, তবে প্রশ্ন একটু ছুটতেই পারি। আচ্ছা, প্রথম যে র্যাপিড ফায়ারের প্রশ্নটা, সেটা হলো মোস্ট মেমোরেবল ফ্যান মোমেন্ট। চটপট উত্তর দিতে হবে, কারণ র্যাপিড ফায়ার। দেখো, চটপট বলতে আমার এই কিছুদিন আগেই নজরুল মঞ্চে একটি অনুষ্ঠান ছিল, একটি ছেলে একটা পোস্টারে লিখে নিয়ে এসেছিল অনেক কিছু আর কি, আমার গানের লাইন, এবং সেটা নিয়ে তার একটা উন্মাদন আমি দেখছিলাম, এবং তার একটাই ইচ্ছে বুঝতে পারছিলাম যে সেইটা আমাকে দেখানোর আর কি। এবার শেষের দিকে বসেছিল অডিটোরিয়ামের, আস্তে 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 অনুষ্ঠান যত এগিয়েছে দেখছি সামনেখানে, আমি আসলে ছেলেটিকে দেখতে পাইনি, পোস্টারটিকে দেখতে পেয়েছি, পোস্টারটা এগিয়ে আসছে, এগোতে 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 আমার ভালোই লেগেছে, চমৎকার হাতের লেখায় লিখেছে। তারপর যখন আমি বেরোতে যাচ্ছি, তখন দেখলাম সামনেই উপস্থিত হয়েছে সেই পোস্টারটি, এবং সেই পোস্টারের যে শিল্পী সে, এবং তার মুখটাই আমার এখন এই মোমেন্টে ভাসছে। মোস্ট এম্বারাসিং স্টেজ মোমেন্ট, এটা তো প্রত্যেক অনুষ্ঠানে হয়, যখন কোনো লিরিক ভুলে যাই, বা যেটা বলার কথা কিন্তু বলতে গিয়ে অন্য কথা বলে ফেলি, এইটা অনেক সময়। আচ্ছা, এর পরের প্রশ্ন হলো কোন গান ছাড়া তুমি স্টেজ ছাড়োই না? এরকম অনেক কটা গানই আছে। আমাকে আমার মতো থাকতে দাও তো বটেই, কারণ মানুষ আমাকে নিয়ে গেছে মূলত ওই গানটা যাতে শুনতে পায় আর কি, সুতরাং ওটা ছাড়া ভাবা যায় না। যদিও এরকম অনেক অনুষ্ঠান হয়েছে যে কোনো কারণে অনুষ্ঠান আগে শেষ হয়ে গেছে, বা পুলিশের পারমিশন ছিল না সেই সময়, তখন বাদ পড়েছে, বাট আদারওয়াইজ সবসময় গাওয়া হয়েছে। আচ্ছা, গীতিকার অনুপম রায়, সুরকার অনুপম রায়, নাকি গায়ক অনুপম রায়? এটার মানে কম্বিনেশন, এটাকে আমি আলাদা বেশি প্রেফার করবে? আমি কাউকেই প্রেফার করবো না। তাহলে কি ফুডি অনুপম রায়? সেটা তো সম্পূর্ণ আলাদা ব্যাপার। না, গান থেকে দূরে নিয়ে যেও না। না, সেটা করলে আমরা কোথাও গিয়ে আনলে কি হয়ে যাবো, সেটা একদমই করবো না। আচ্ছা, ধরো নিজের গান নিজে গাওয়া নাকি অন্য কাউকে দিয়ে গাওয়ানো, তুমি কোনটা বেশি প্রেফার করো? নিজের গান নিজে গাওয়া। ওটা কমফর্ট জোনে থাকে না? হ্যাঁ, মানে আমি তো যখন গানটা লিখছি, আমি তো ভাবছি না কোনো সময় যে আমি কারোর জন্য গানটা লিখছি,
যখন আমি প্রফেশনালি করছি যে কোনো ছবির জন্য যে অমুককে ভেবে লেখা হচ্ছে, তখন সেটা আগে থেকেই চলে আসে। কিন্তু আমি যখন কোনো একটা ভাবনা এসছে যে আমি নদীর ধারে একটা কিছু মনে হয়েছে, তখন তো আমার কোনো আর্টিস্টের মুখ মনে পড়ছে না যে তাকে দিয়ে এটা গাওয়াতে হবে, তখন তো আমি নিজের মনের কথাটাই বলার চেষ্টা করছি। এআই তো এখন সব শিল্পীকে দিয়ে সবার গান গাইয়ে নিচ্ছে, কত কি করে ফেলছে। কিন্তু ধরো আমি যদি তোমাকে এমন একটা সিচুয়েশন ভাবতে বলি যেখানে পুরোনো দিনের কোনো গায়ক গায়িকা, যাদের সঙ্গে এখন হয়তো আর গান করাটা সম্ভব নয়, কিন্তু সেরকম গায়ক গায়িকাদের সঙ্গে যদি গান করার সুযোগ আসতো, তাহলে তুমি কার কার সঙ্গে গাইতে চাইতে? ও বাবা, আমি তো সবার ভীষণ ভীষণ ভক্ত। মানে আমার মনে হয় যারা আমি বাংলা নিয়েই কথা বলছি, যে বাংলার যে আর্টিস্ট গান করে গেছেন, লেজেন্ডারি তো শব্দটা এমনি এমনি আসেনি, এত ভালো গানের সম্পদ দিয়ে গেছেন আর কি, যে আমরা মাঝে মাঝে মনে হয় যে অকারণ করছি আর কি, কোনো প্রয়োজনই নেই। যে গানগুলো আছে ওগুলো শুনলেই আমার বাকি জীবন কেটে যাবে। এবার আমি একজন কাউকে বাঁচতে পারবো না, আমার তো ভীষণ ভীষণ প্রিয় প্রতিমা বন্দ্যোপাধ্যায়, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র, মানে কিশোর কুমার, সন্ধ্যা মুখোপাধ্যায়, এবং কাকে ছেড়ে কাকে বাদ হ্যাঁ আমি কি করবো আর কি, মানে আমি চাইবো যে একটা অ্যালবাম করি তাহলে পুজোর গানের আটটা ভয়েস এরকম। সত্যি এরকম হলে আমরাও এটা গিফট হিসেবেই পাবো আর কি, সেটাই। কিন্তু এটা কোনোদিনই হবে না। আচ্ছা, নববর্ষ তোমার প্রিয় রবীন্দ্রসঙ্গীত কি? মানে ধরো ওই গানটা আসে মনে দেখো, চলে আসে। রবীন্দ্রনাথ তো বলেই গেছেন, এসো হে বৈশাখ এসো এসো, এটার থেকে বাইরে বাঙালি আর মনে হয় না কোনোদিন বেরোতে পারবে। সত্যি তাই। আর এই আড্ডা থেকে আমাদের অনুপম দাকে এখন ছুটি দিতেই হবে, কিছু করার নেই। মনটা খারাপ হচ্ছে ঠিকই, তবে কেমন লাগলো অনুপম দা? ভীষণ ভালো লাগলো। এরকম নববর্ষ আমার খুব কম কেটেছে, এবং তোমাদের সঙ্গে আড্ডা দিয়ে নববর্ষ দিনটাকে এইভাবে শুরু যে করতে পেরেছি, আশা করি বাকি দিনটাও ভালোই লাগবে। তোমাকে আবারও জানাই শুভ নববর্ষ। আশা করি তোমার এই বছরটা খুব ভালো কাটুক, আর আমরা প্রচুর নতুন নতুন গান উপহার হিসেবে পাই। অনেক ধন্যবাদ সবাইকে, আরেকবার জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ।